আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 104 নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন and obviously hit the bell icon, because if you don't hit the bell icon you won't receive any update, so please hit the bell icon and stay with us. এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলের পুরাতন লিসেনার হয়ে থাকেন অবশ্যই পুরাতন স্টোরিগুলো শুনে আসবেন। আমাদেরকে যদি আপনি ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের আজকের 104 নম্বর এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটা শুনে আসা যাক। রেইন বাই আর ভয়.নেটের লিসেনাররা সবাইকে আমার গভীর রাতের সালাম। আমি আশফাক আহমেদ চট্টগ্রাম থেকে লিখছি। আমি আপনাদের প্রতিটি এপিসোডের একজন অ্যাভিড শ্রোতা, অনেকটা নীরব দর্শক। আজ আমি যেই ঘটনাটি আপনাদের সামনে এনেছি সেটা এতটাই সংবেদনশীল এবং এতটাই বীভৎস যে আমার নিজের হাত কাঁপছে। এটা কোনো কল্পনা নয় কোনো সাধারণ ভূতের গল্প। এটা একটা চলমান অভিশাপ, যার সাক্ষী আমি নিজেই এবং আমার ছোট ভাই নাদিম আহমেদ। তার মুখ থেকে শুনেই হুবহু নোট করছি। সে বারবার বলছিল, ভাই, এই ঘটনার হুবহু পুনরাবৃত্তি থাকতে পারে, যেন একটা ভয়ঙ্কর দৃশ্যে কার্বন কপি। এর কোনো শেষ নেই। ঘটনাটা আমি নাদিমের ভাষাতেই বলছি এবং ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি। বলছে নাদিম, আমার বয়স তখন 22 ছুঁই। এইসব কিছু শুরু যখন আমি কেবল 10 বছরের ছেলে। আমরা তখন খুলনার এক পুরাতন গলি জুড়ে থাকতাম, যেখানে পুরোনো আমলের মসজিদ আর চার্চ একই সাথে ছিল। সেই বছর ছিল 2রা রবিউল আওয়াল, জশ্নে জুলুসের দিন। গলি সম্পূর্ণ লোকে লোকারণ্য। আমার আপা তানিয়া আহমেদ জুলুস থেকে ফিরে এসে আমাদের পুরোনো কাঠের সোফায় বসেছিলেন। আমার দুলাভাই খালেদ মাহমুদ পাশে বসেই টিভি দেখছিলেন। আপা বসে থাকার কিছুক্ষণ পরে হঠাৎ যেন তার শরীর থেকে সব মাংসপেশি আলগা হয়ে গেল। তিনি সোজা বসে থাকতে ধপ করে শুয়ে পড়লেন। দুলাভাই ভাবলেন হয়তো গরম আর ভিড়ের চাপের ক্লান্তিতে এমনটা হয়েছে, তাই আমরা তাকে অগ্রাহ্য করলাম। মাত্র 2 মিনিট। সেই 2 মিনিটেই আমাদের সম্পূর্ণ দুনিয়াটা উল্টে গেল। হঠাৎ আপার শরীরে এমন প্রচন্ডভাবে কাঁপুনি শুরু হলো যে সোফাটাও দুলতে লাগলো, আর আপার শরীরটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল, যেন ভেতরে কোনো আত্মা নেই, শুধু একটা কঙ্কাল। দোলাভাই চিৎকার করে সবাইকে ডাকলেন। মা আর আব্বু মণিমালি সবাই দৌড়ে ঘরে ঢুকলাম। ঠিক তখনই আপা একটা তীক্ষ্ণ শ্বাস দিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো রক্তে ভেজা জবা ফুলের মতো লাল। সোজা ঘর থেকে বেরিয়ে গড়ির দিকে পাহাতে শুরু করলেন আপা। তার লম্বা চুলগুলো সে নিজে আছাড়ে ছেড়ে ফেলছিল, যেন ভেতর থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার গলার স্বর। সেটা কোনো নারী বা পুরুষের গলার স্বর ছিলই না। মনে হচ্ছিল ভেতরে কেউ একজন কাঁচ ভেঙে কথা বলছে, ভাঙা আর বিকৃত। আমি যাব না, তোর আমাকে বাধা দিতে পারবি না। রক্ত চাই। এই বলে সে উন্মত্ত চিৎকার করছিল, যেন মনে হচ্ছিল দেয়ালও ফেটে যাবে। রাস্তাটা বন্ধ ছিল, তাই তাকে নিকটতম ক্লিনিকে কোনোভাবে নিয়ে গেলাম। ততক্ষণে সে অচেতন। ডাক্তার চেক আপ করলেন, সবকিছুই নর্মাল। রিপোর্ট দেখে তো আমরাও আতঙ্কিত। রাস্তাও বন্ধ, তাই ওকে আবার বাড়ি নিয়ে এলাম। এরপরের ঘটনা বলছেন মনিমালি, অর্থাৎ ওনার বাবা। বাড়ি আসার 1 ঘন্টার মাথায় তানিয়ার উপরে আবার হাজিরা শুরু হলো। এবার ওর চোখ আরো বেশি লাল, মুখটা বিকৃত, আর স্বরটা যেন নরকের আগুন। খালেদ, আমি ঠিক পাশেই বসেছিলাম। আমার সম্পূর্ণ শরীরটা কাঁপছিল। আমি খালেদকে বললাম, খালেদ চলো, তুমি আর আমি মিলে দরজাটা বন্ধ রাখি। সকালে কোনো আলেমকে ধরবো, আপাতত শুধু আটকে রাখি। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা কোনো একটা জিনের খেলা। সারা রাত ওই ঘর থেকে এমন অদ্ভুত সব আওয়াজ আসছিল যা ভাষায় প্রকাশ করার মতো না।
এমন আওয়াজ যেন শত শত মানুষ একসাথে অচেনা বিভৎস এক ভাষায় কথা বলছে, একটা ভাষা যা শুধুই ঘৃণা আর রক্তের পিপাসা বোঝায়। আমি সারা রাত ঘুমাতে পারিনি। ওই আওয়াজ আর তানিয়ার অবস্থা আমার ঘুম হারাম করে দিয়েছিল। সকাল হলে অবস্থা একই। আমি আর খালেদ দুইজন মিলে গাড়িতে বসানোর চেষ্টা করলাম ওকে। হঠাৎ তানিয়া এমন অস্বাভাবিক জোরে আমাদের দুজনকে ধাক্কা মারল যে আমরা ছিটকে প্রায় 10 ফুট দূরে পড়ে গেলাম। তারপর সে বিকট শব্দ করে গলিতে দৌড়াতে শুরু করল। সম্পূর্ণ গলি ভয়ে যেন পাথর হয়ে গেল। অনেকেই ধরার চেষ্টা করেও তার চোখ আর চিৎকারে ভয়ে পিছিয়ে গেল। অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ সে রাস্তার মাঝখানে পড়ে গেল। সে হাঁটু গেড়ে বসল, বুকে মাটি তুলে পাটা কেমন যেন করে মাটির দিকে কিছু একটা খুঁজতে লাগলো। আমরা তাকে তুলে গাড়িতে বসিয়ে এক আলেম সাহেবের কাছে নিয়ে গেলাম। তিনি একটা তাবিজ আর কিছু পানি পড়ে দিলেন। কিছুদিনের জন্য উনি ঠিক ছিলেন। এরপর নাদিম আহমেদ আবার বলেন, আমি আলেম সাহেবের কাছে গিয়েছিলাম। উনি বলেছিলেন এই তাবিজ যেন কোনো অবস্থাতেই খোলা না হয়, না হলে যে জিন এখানে ছিল সে আবার ফিরে আসবে। কিছুদিন ভালোই গেল, কিন্তু 10ই রবিউল আওয়ালের পরের অবস্থা আবার খারাপ। দুপুরের সময় দুলাভাই খালেদ বাড়িতে ছিলেন। আপা তানিয়া ঘরের মধ্যে বসে নীরব। মা আর আমি কাছে গেলাম। হঠাৎ আপার চোখ যেন লাল হয়ে গেল আর সে পাথরের মতো চুপ করে বসে রইল। মা তার সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সে একেবারেই নীরব। মা বুঝে গেলেন আবার হয়তো বা হাজিরার সময় হয়েছে। আমি ঠিক তার কাছেই বসেছিলাম। মা আমাকে ওখান থেকে সরে যেতে বললেন। আমি উঠে দাঁড়াতেই তানিয়াপা এক লাফে আমার কাঁধ ধরে ফেললেন। আমি তখন ছোট, কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু জোরে জোরে কাঁদতে শুরু করলাম। দুলাবাই তিনি আমার হাতে জোরে চাপ দিয়ে ধরলেন, যেন আমার হাত গুঁড়ো হয়ে ভেঙে যাবে। রক্ত যেন এক জায়গায় জমে গিয়েছে আমার। তার মুখটা আমার কানের কাছে এসে ফিসফিস করে সে বলিল, কাঁদছিস? ভালো করে কাঁদ, তোদের রক্তে আমি গোসল করব। তোর হাতটা তো কেবল শুরু, এই তো শুরু। তোর মাকে বলিস এবার আমি ওর স্বামীকে ছিপড়ে খুবলে খাবো। তার কণ্ঠস্বর শুনলে মনে হতো সে দাঁত দিয়ে কাঁদ চিবোচ্ছে। মা তখন অনেক কষ্টে আমার হাত ছাড়িয়ে দিলেন। দুলাভাই এসে বললেন, ছেড়ে দে, কি চাই তোর? তানিয়া বিকৃত হাসিতে উত্তর দিয়ে বলল, আমার খিদে, আমার রক্ত মাংসের খিদে। এই পরিবারকে আমি শেষ করব। তোদের দুর্বলতা, তোদের বিশ্বাস সব আমার চাই। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর তানিয়াপা আবার বেহুশ হয়ে গেলেন। হোশ ফেরার পর তিনি জিজ্ঞেস করলেন যে ওনার কি হয়েছিল। উনি নাকি ঘুমিয়েছিলেন এবং ওনার কিচ্ছু মনে নেই। এর 2-3 দিন পর এলো রবিবার দুপুরের সময় প্রায় 12টা। দুলাভাই বাড়িতে ছিলেন। আবারও হাজিরা হলো। এবার সে কথা বলছিল স্পষ্টভাবে। বাড়ির পাশে পুরাতন একটা চার্চ ছিল আমাদের। তানিয়া দুলাভাইকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আমরা চার্চে যাইনি? দুলাভাই তো অবাক। উনি বললেন, কি বলছো এসব? চার্চে কেন যাব? সে বলল, আমরা যাইনি, রবিবার আমার উপাসনার দিন, আমার নিয়ম মানতেই হবে। চল, আজ তোকে নিয়ে যাবো চার্চে। তোদের সব কিতাব আর তোদের ইবাদত সব মিথ্যা। তোদের বিশ্বাস আমি ছিন্ন ভিন্ন করে দেব। চল, শিব মূর্তির সামনে মাথা নাওবি, চল। দুলাভাই বললেন, আমরা কেন যাব? ওখানে খ্রিস্টানেরা যায়, আমরা মুসলমান, আমরা মসজিদে যাব। তুমি এসব কি বলছো? তানিয়া এত তীব্র ক্রোধ নিয়ে দুলাভাইয়ের দিকে তাকালেন যেন তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছিল। দুলাভাই ভয়ে পেছনে সরে গেলেন। তানিয়া একদম দরজার সামনে দাঁড়িয়েছিলেন। দুলাভাই কোনো মতো তাকে জাপটে ধরলেন। মা দৌড়ে এসে দরজায় খিল দিলেন। মা আর দুলাভাই একসাথে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তানিয়া কান ঢেকে নিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তার মুখ দিয়ে রক্তের ফেটা পড়তে শুরু করলো। থামা, তোদের এই নোংরা আওয়াজ আমার কানে ঢুকছে, থামা। হে তোদের কিতাব নয়, ই আমার যন্ত্রণা বন্ধ কর, নয়তো তোদের জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোরা কি জানিস? তোদের ইবাদত সব মিথ্যা, সব ধুলো। সকাল 5টা পর্যন্ত সে অচেতন ছিল। এতক্ষণে আব্বু এসে পৌঁছালেন।
আব্বু আর দুলাভাই আপাকে আলেম সাহেবের কাছে নিয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তাবিজটা কোথায়? আবার হাজিরা হলো। আলেম সাহেব জিজ্ঞেস করলেন, তাবিজটা কোথায়? তানিয়া দাঁত বের করে হাসল। তাবিজ ওটা তো ওই দিনে হারিয়ে ফেলেছি। যখন ওরা আমাকে বাড়ি নিয়ে এসেছিল তখনই ফেলে দিয়েছে। তোদেরকে রক্ষা করার সাধ্য কার? এরপর তারা আবার একটা তাবিজ দিলেন, অনেক কঠোরতর কিছু একটা। কিছুদিন ঠিকঠাক চলল, কিন্তু 2023 সালের মাঝামাঝি সময়ে আবার একই অবস্থা শুরু। দুলাভাইয়ের নাইট শিফট ছিল। যখনই হাজিরা হতো সেটা গভীর রাতে হতো। আমি তখন ভয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে কবরস্থানের কাছে গিয়ে বসে থাকতাম। একদিন আমি বন্ধুদের সাথে বাইরে ছিলাম, তখন তানিয়া আপা এত দ্রুত বাড়ি থেকে দৌড়ালো যে আমরা দেখতেই থাকলাম। কারো সাহস হলো না তাকে ধরার, কিন্তু আমি সাহস করে তার পেছনে দৌড়েছিলাম। সে কবরের উপর গিয়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি গিয়ে তাকে তুললাম, সে শুধু কাঁদছিলই। আমি তাকে বাড়ি নিয়ে এলাম। সকাল হতেই দুলাভাই আর আব্বু তানিয়ার জন্য এক অভিজ্ঞ আলেমের কাছে খোঁজ নিলেন। তিনি বললেন, ওকে তো খুব কড়া জাদু করা হয়েছে, বহু বছর ধরে এটা ওর সাথে। এখন এর চিকিৎসা করে অসম্ভব। যে এটা করিয়েছে সে ওর ভেতরের সব শান্তি কেড়ে নিতে চায়। তিনি নতুন একটা তাবিজ দিলেন পড়ার জন্য এবং প্রতিদিন মাগরিবের আগে জ্বালানোর জন্য কিছু কাঠি দিলেন। একদিন এভাবেই করা হলো। পরের দিন তাবিজটা আবার হারিয়ে গেল, শুধু জ্বালানোর তাবিজটাই রয়ে গেল। মাগরিব হতে চলেছিল, কিন্তু সেটা জ্বালানো হয়নি। মা বাজারে গিয়েছিলেন আর আমার নানা বাড়িতে ছিলেন। নানি হঠাৎ মনে করে তাবিজটা শোকেসের উপরে রাখলেন এবং নিতে গেলেন। নানি যখন তুলছিলেন তিনি অনুভব করলেন এক ঠান্ডা অদৃশ্য হাত তাকে টানছে। নানি তৎক্ষণাৎ হাত ছড়িয়ে দিলেন। তার হাতের উপরে 4টি গভীর রক্ত জড়ানো নখের দাগ। নানি ভয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। মা ফিরে এসে যখন তাবিজ নিতে গেলেন তখন ওটা সেখানে ছিলই না, হারিয়ে গিয়েছিল। আমরা বাড়ি বদলে নিয়েছি। আপার দুলাভাই এখন আলাদা থাকেন। একদিন ওর স্বাস্থ্যের অবস্থা খারাপ হলো, তখন সে বাড়ি থেকে পালিয়ে গেল। মা তখন আপার বাড়িতে একাই ছিলেন। মা বললেন, আমি ওদের বাড়িতে পৌঁছালাম, বিছানায় 2 মিনিটও হয়নি পাশের রুম থেকে শীতল ফিসফিসে আওয়াজ আসলো, এখান থেকে এখনই বের হ। তোর সাহস হয় কিভাবে এখানে আসার? এই জায়গা আমার, তুই এই পরিবারের রক্ত, তোকে পুঁতে ফেলবো মাটিতে, পালা এখান থেকে। মা বললেন, আমার মনে হলো আমার শরীরের ভেতর থেকে সব রক্ত কেউ টেনে নিচ্ছে। আমি চিৎকার না করে শুধু দৌড়ে বাইরে আসতে চাইলাম। দুলাভাই আর আব্বু তানিয়াকে আবার আলেম সাহেবের কাছে নিয়ে গেলেন। হাজিরা করিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তার কি দরকার, তখন সে বিকট স্বরে বলল, আমার শুধু মরণ দরকার। ওর বুকের ভেতরটা আমি খাবো, ওর বিশ্বাস, ওর সুখ সব আমার। আমি রক্তমুখী ডাইনি, আমার যা চাই তাই তোরা দিবি। এরপর সে জেদ করে বলল, আমার একটা ছাগল চাই যার উচ্চতা তানিয়ার দেহের সমান। আজ আমরা ছাগল নিয়ে এলাম, আলেম সাহেবকে দিলাম। খোলা মাঠে ছাগলটাকে দাঁড় করিয়ে তিনি কঠোর আয়াত পড়তে লাগলেন। দুলাভাই, এই দৃশ্যটা আমার চোখের সামনে ঘটছিল। আয়াত শেষ হলে ঘুরে দেখলাম ছাগলটা সেখানে আর ছিল না, শুধু ছিল রক্তের দাগ। শুধু যেখানে ছাগল দাঁড়িয়েছিল সেই জায়গাটা একদম কালো হয়ে পড়ে গিয়েছিল আর তীব্র পোড়া মাংসের গন্ধ আসছিল। মাটির উপরে একটা বিশাল তীক্ষ্ণ নখের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এইসব দেখে আমার শরীর থেকে যেন আত্মাটা বের হয়ে গেল। আমি এতই ভয় পেয়েছিলাম যে সেদিনের পর থেকে রাতে একা ঘুমাতে পারিনি। এই বলে নাদিম আহমেদ থামলেন। রেইন ভাই, নাদিম ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিশেষ করে যখন সে চার্চে যাওয়ার জিদ করে, রক্ত বমি, আর শেষ দিকে ছাগল হাওয়া হয়ে পুড়ে যাওয়া মাটির গন্ধ। আমি স্থির থাকতে পারিনি। এই অভিশাপটা যেন একটা চক্রের মতো চলছে, কিন্তু থামছে না। এটা তো একটা ভয়ঙ্কর কায়দার ব্ল্যাক ম্যাজিক। এই ঘটনার আরো গভীরে যাওয়া দরকার। প্রথম তাবিজটারি বা কি হলো? সেই রাতে ঘর থেকে আসা সেই অচেনা ভাষার আওয়াজ আর রক্তমুখী ডাইনির পরিচয় বাকি, এগুলোর মধ্যে তো কোনো একটা সূত্র লুকিয়ে আছে। রেন ভাই, আপনাকে ধন্যবাদ, আর ভয়.net-এর লিসনারদের জন্য শুভকামনা। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আশফাক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বাট লেট মি ক্লিয়ার সামথিং আউট অ্যাবাউট দিস স্টোরি। আসলে যখন জুলুস ছিল রবিউল আউয়ালের, তখন এর পরে কেন প্রবলেমটা হলো, বা এই ব্ল্যাক ম্যাজিকটা কেই বা করেছে এবং এর উৎসটাই বা কি, হোয়াট ইজ দ্য অরিজিন, আই ডোন্ট নো। এবং আই ফিল লাইক যে আমাদের লিসনাররাও এই জিনিসটা নিয়ে কিছুটা কনফিউজড হয়ে যাবেন। সো আপনি যেহেতু শেষে লিখেছেন কিছু জিনিস, যে এই রক্তমুখী ডাইনির পরিচয়টা বা আসলে কি, বা সে রাতে ঘর থেকে আসা অচেনা ভাষার আওয়াজ, হোয়াট ওয়াজ দ্যাট, তো আমি মনে করি ইউ নিড টু রিকনসিডার সামথিং। আপনি এই ঘটনাটা টোটালি জানার চেষ্টা করবেন নাদিম ভাইয়ের কাছ থেকে, বিকজ এখানে অনেক কিছু আনক্লিয়ার। A lot of things, sir, is very unclear. So I just need to clear these things out. তো এই আনক্লিয়ার জিনিসগুলোকে আমি আসলে একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম, এবং আমি লিসনারদেরকে বলতে চাই, এরকম ঘটনা যদি আপনারা আপনাদের আশেপাশে কখনো শুনে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন, বাট অবশ্যই টোটাল জিনিসটা জানাতে হবে, এবং টোটাল জিনিসটা জানালে আপনাদেরই শুনতে ভালো লাগবে, বিকজ এই ঘটনা অনেক প্রশ্নবিদ্ধ একটা ঘটনা। আই সিলেক্টেড দিস স্টোরি বিকজ ইটস ভায়োলেন্ট, অ্যান্ড এটা হরর ধাঁচের জন্য ওয়ান কাইন্ড অফ এ পারফেক্ট ফিট। কিন্তু সবসময় আসলে পারফেক্ট ফিট হলেই চলে না। There should be some valuable information and some logic which can make sense. But আমি এতটুকু বলতে পারি যে হরর জিনিসের মধ্যে বা জিন ফুটেতে জিনিসের মধ্যে there can no logic be settled up. But তারপরেও I need to reconsider this. আমি আপনাকে আবার বলতে চাই, প্লিজ দয়া করে আশফাক সাহেব আপনি জিনিসটাকে একটু রিকনসিডার করবেন, এন্ড এই স্টোরিটা আমাদেরকে সম্পূর্ণরূপে লিখে পাঠাবেন, সবকিছু জানার পর অবভিয়াসলি। আজকে আমাদের এপিসোডটা এখানেই শেষ করব। তবে যাবার আগে বলতে চাই যে যদি আপনারা চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা boy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে হিট করে দেবেন। আপনাদের অপেক্ষায় থাকবো এবং আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো। আমরা আজকে আমাদের এই 104 নম্বর এপিসোড থেকে বিদায় নেব, এবং আগামী মঙ্গলবারে আবার আপনাদের সাথে কথা হবে আমাদের 105 নম্বর এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, and keep listening. Boy.net, RJ Alain signing off. Assalamu alaikum.